পেছনের দেয়ালের সাথে লেগে যায় মিনিষা। শাহেরকে সরানোর চেষ্টা করবে তার আগেই শাহের মিনিষার দুহাত দেয়ালের সাথে চেপে ধরে। মিনিষা যতই মুখে মুখে তেজ দেখাক না কেন, কিন্তু শাহের শক্তির কাছে সে কিছুই না। আপনার এই ধরাধরি আমার কিন্তু অসহ্য লাগছে, ছাড়ুন আমাকে। অন্য কেউ ধরলে বুঝি বেশ লাগতো? হ্যাঁ লাগতো, তবুও আপনার ছোঁয়া আমার চাই না। শাহের মিনিষার পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক একবার দেখে নেয়। তার দৃষ্টি স্থির হয় মিনিষার রাগে কামড়ে ধরা ওষ্ঠধরের উপর। ক্রুটি হাসে শাহের, মিনিষার দিকে ঝুঁকে ধীর কণ্ঠে বলে, 6 বছরে শরীরের তো বেশ যত্ন নিয়েছেন দেখছি। তার উপর আবার একদম টাইট ফিটিং জামা পরে কি সবাইকে বোঝাতে চান যে আপনার রূপ যৌবন উতলে পড়ছে? ছি, সত্যি আপনাকে দিয়ে আমি এইসব আশা করেছিলাম। ভালো ছিলাম আমি, তবে এখন আর ভালো থাকতে ইচ্ছে করছে না। আর মানুষ সঠিক বলে নিজের স্ত্রীর সামনে চরম অসভ্য ঠোঁটকাটা হতে হয়, না হলে স্ত্রীর কাছে দাম পাওয়া যায় না। শাহের আলগা হতেই মিনিষা জোরে ধাক্কা দেয় শাহেরকে, তারপর দ্রুত দরজার সিটকিনি খুলতে নেয়। কিন্তু শাহের তো শাহেরই, সিটকিনি খোলার আগেই সে পেছন থেকে মিনিষাকে জড়িয়ে ধরে। মিনিষার কাঁধে মুখ রেখে ব্যাকুল কণ্ঠে আস্তে আস্তে বলে, বাচ্চা চাই তো আপনার? বাচ্চা হারিয়েছেন বলেই তো আমাকে এত ঘৃণা করেন। আপনি শুধু একবার আমার কাছে ফিরে আসুন, একটা নয় 10টা বাচ্চার আম্মা বানাবো আপনাকে, প্রমিস। আপনার যত প্রতিশোধ নেওয়ার আমার কাছে থেকে নিন, আমিও আপনাকে সাহায্য করব। দয়া করে আমার কাছে ফিরে আসুন মেহনেশা, আমি আর পারছি না আপনাকে ছাড়া থাকতে। শাহের কথা শুনে মিনিষা একটু নরম হয়ে এলো। অজান্তেই 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নিচে। পরবর্তী আবার তার কি হলো কে জানে, ধাক্কা মেরে সরিয়ে দেয় শাহেরকে। এবার শাহের আর আটকালো না মিনিষাকে, দরজা খুলে এক দৌড়ে বেরিয়ে যায় মিনিষা। এতক্ষণ যেন কোনো রাক্ষসের কাছে ছিল সে। বাইরে এসে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নেয়, যথাসম্ভব নিজেকে সামলে স্টেজের ওইখানে চলে যায়। আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে, তীব্র বাতাস বইছে। স্টেজের সামনে পাতানো চেয়ারে বসে আছে সকল ছাত্রছাত্রী। মিনিষা আর তাবাস্সুমও বসে বসে স্যারদের ভাষণ শুনছে। মিনিষার প্রচণ্ড বিরক্ত লাগছে এভাবে বসে থাকতে। তাবু চল ক্যান্টিনে যাই। এখন যে কি করবি? আমার ভালো লাগছে না এখানে বসে থাকতে, চল। আচ্ছা চল। হাঁটতে হাঁটতে তাবাসসুম আশেপাশে তাকাচ্ছে। বাতাসে মিনিষার জামা ওড়না উড়ে যাচ্ছে। মিনিষা বারবার নিজের ওড়না ঠিক করছে, ওড়নার উপরেই রেগে যায় সে। তাবাসসুম হাসতে হাসতে বলে, কিছুক্ষণ পর তুই দুলাভাই আসবে। তোকে নিতে? হুম, নিতেই আসবে। তবে ভাবলাম আজ আমরা ঘুরতে যাব। ভালোই তো। তুইও যাবি? হ্যাঁ, আমি তোর মতো আবাল, তোরা স্বামী স্ত্রী যাবি আর আমি মধ্যে থেকে কাবাবের হাড্ডি হয়ে যাব। না, তোর দুলাভাইয়া বলেছে আজ আমাদের দুজনকে ঘুরতে নিয়ে যাবে। না, আমি যাব না, তোরা দুজনে যা তো বাল। না গেলে আমি তোর সাথে জীবনও কথা বলবো না। যা না বল। তাবাসসুম সত্যি সত্যি রাগ করে অন্যদিকে ঘুরে বসে পড়ল। মিনিষা বসে ব্যাগ থেকে ফোন বের করে টিপতে থাকে। মিনিষার এরকম ডোন্ট কেয়ার ভাব দেখে তাবাসসুম কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি কিন্তু সত্যি সত্যি তোর সাথে কথা বলবো না। তো মিথ্যা মিথ্যা বলতে বলেছি তোকে? তুই আমাকে বুঝিসই না মিনেশা। কে বুঝলো না আপনাকে শালি সাহেবা? শাহিরকে দেখে ঢোক গেলে তাবাসসুম। মিনিষা এখনও এক মনে ফোন টিপছে। শাহির বুঝে পায় না এই মেয়ে ফোন দিয়ে এত করেটা কি। কিনার থেকে একটা চেয়ার নিয়ে মিনিষাদের পাশে এসে বসে পড়ে। আমাকে দেখে আপনারা চুপ হয়ে গেলেন যে? না স্যার, তেমন কিছু না। তাবাস্সুম, এই লোককে এখান থেকে যেতে বল, অন্য কেউ তাকে আমাদের সাথে দেখলে খারাপ ভাববে। যার যা মন চাই ভাবুক, আমার কি? আমি তো আমার একমাত্র ইললিগাল ওয়াইফের সাথে কথা বলবোই, দরকার পড়লে হাত ধরে বসে থাকবো। বাহারে মিনিষা, স্যার তো দেখছি ভীষণ রোমান্টিক হাজবেন্ড। এখন স্যার বলার প্রয়োজন নেই তাবাস্সুম, ভাইয়া বলতে পারেন। ঠিক আছে ভাইয়া। তা শালি সাহেবা, আপনি কি বিবাহিত? শাহিরের প্রশ্নে লজ্জা মিশ্রিত হাসি দেয় তাবাসসুম। তারপর আস্তে ধীরে বলে, জি স্যার, আমি বিবাহিত। বেশ ভালো। তোদের খেজুরা আলাপ শেষ হলে আমাকে বলিস, আমি বাসায় যাব। এখনই বাসায় যাবেন কেন? আপনাকে বলতে হবে।
অবশ্যই হবে, কারণ আমি আপনার স্বামী। আপনি আমার কচু। সিরিয়াসলি? এই কথাগুলো আপনি কোথা থেকে শিখলেন? আগে তো এমন ছিলেন না। তাবাচ্চুম তুই থাক, আমি বাসায় গেলাম। আমার একটুও ভালো লাগছে না এখানে। না, আমিও যাব। চল। ভাইয়া না আসবে? না করে দেবো নে তাকে। মিনিষা তাবাস্সুম বসা থেকে উঠে দাঁড়ায়। শাহের তাদের বিদায় জানায়। তাবাস্সুমও হালকা হেসে শাহেরকে স্যার হিসেবে সালাম দিয়ে চলে যায়। মিনিষার যাওয়ার দিকে তাকে মুচকি হাসে শাহের। বাসায় আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। মিনিষা মনে মনে বলে, যাক, বৃষ্টি থেকে বাঁচা গেল। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দেয় শায়েরা। মিনিষা জুতা জোড়া খুলে কিনারে রেখে ভেতরে পা দেয়। সাথে সাথে শায়েরা বলে ওঠে, তোর বড় খালার শরীর ভালা না, মেল্লা বড় অসুখ হইছে বলে। আমরা অহন জামু দেখবার, তুই যাবি? না, ওই গ্রামে আমি পা রাখবো না। তোমরা যাও, যদি হাসপাতালে অ্যাডমিট করে তাহলে আমাকে বলবে। আচ্ছা, আমরা তিনজন যাইতাছি, কাইল পরশু আমু। তুই একা একা থাকবার পারবি না? পারবো। যাও তোমরা। বাবা কোথায়? এই তো আমি। মিনিষা তার বাবার দিকে এগিয়ে যায়। শাসন স্বরে বলে, ওষুধ সময় মতো খেও বাবা। মা খামো। তুই গেট গুট লাগাইয়া রাখিস, কাউরে ঢুকবার দিবি না বাড়িতে। ঠিক আছে, আমার জন্য চিন্তা করো না। নিজ কক্ষে বসে বই ঘাঁটছে মিনিষা। পড়ার এক বিন্দু পরিমাণও মন দিতে পারছে না। এভাবে চলতে থাকলে নিশ্চয়ই ফাইনাল পরীক্ষায় সে খারাপ করবে না। যেভাবেই হোক মিনিষার ভালো করতে হবে। একটার পর একটা বই নিয়ে পড়া শুরু করে। কিছুক্ষণ আগেই মিনিষার তার বাবার সাথে কথা হয়েছিল। তারা গ্রামে পৌঁছে গিয়েছে। সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কিছু সময় কথা বলে কল কেটে দেয় মিনিষা। ঢাকায় ও আজ দুপুর থেকে বৃষ্টি যে শুরু হয়েছে থামার নামগন্ধও নেই। বৃষ্টির সাথে আছে পাগলা বাতাস। মিনিষা বই থেকে মাথা তুলে জানালার বাইরে তাকালো। দূরের বড় বড় গাছগুলো বাতাসে ভয়ঙ্করভাবে লড়ছে। আবহাওয়া দেখে মিনিষার মনে পড়ে যায় তার নিকৃষ্ট অতীত। চোয়াল শক্ত হয়ে যায় তার। মুখের কঠিনতার ছাপ ছেয়ে যায়। হঠাৎই জোরে একটা বজ্রপাত হতেই বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে ছেয়ে যায় তার কক্ষ ও আশেপাশের বাড়ি ঘর, রাস্তাঘাট। বিড়বিড় করে বিদ্যুৎ আহ্লাদের বকতে থাকে মিনিষা। সবসময় বিদ্যুৎ চলে গেলে এই একই রকম তার মেজাজ গরম হয়ে যায়। মোম খুঁজতে খুঁজতে মিনিষা একা একাই বলে, শালার কারেন্টওয়ালা আসুক বিল নিতে, ওদের মাথা ফাটিয়ে দেব। কিছুক্ষণ পর পর খালি কারেন্ট চলে যায়, কি একটা অবস্থা। অবশেষে অনেক খুঁজে মোম আর লাইটার পেল মিনিষা। মুখে তার প্রাপ্তির হাসি। মোমটা জ্বালিয়ে নিজ কক্ষে চলে এলো। ধীরে ধীরে বাতাসের তেজ যেন বেড়েই চলছে। বেলকনিতে গিয়ে মিনিষা তার ফুলের গাছগুলো সাবধানে রেখে আসে। কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। এখন রাত 8টা বাজে। কক্ষে এসে বই খাতা গুছিয়ে রেখে বিছানায় আধশোয়া হয়ে বসে। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। মিনিষা খানিক সময় অপেক্ষা করলো। আবারও বেজে ওঠে কলিং বেল। এই সময় কে আসতে পারে ভাবতে গিয়ে শূন্য হাতে ফিরে এলো মিনিষা। পরে আবার ভাবলো হয়তো পাশের ফ্ল্যাটে আন্টি এসেছে। ওড়না সুন্দর করে শরীরে জড়িয়ে মোম নিয়ে এগিয়ে যায় দরজার কাছে। দরজা খুলতেই দেখতে পায় একজন লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারে সম্পূর্ণ পরোক্ষ করতে পারল না মিনিষা। মোমের আলোয় শুধু দেখলো লোকটার মুখে মাস্ক পরা। মিনিষা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কে আপনি? এখানে কিসের জন্য এসেছেন? আমি এই বাড়িতে নিচতলায় থাকি। আমাদের বাসায় চিনি শেষ হয়ে গিয়েছে। এখন এই ঝড়ের মধ্যে রাস্তায় বের হওয়া সম্ভব হচ্ছে না। ছোট বাচ্চার জন্য সুজি বানাতো আমার স্ত্রী। যদি একটু চিনি দিয়ে উপকার করতেন, অনেক উপকৃত হতাম। মিনিষার কাছে লোকটার কণ্ঠস্বরটা অনেক চেনা চেনা মনে হলো। মায়া হলো লোকটির উপর। তাই শান্ত কণ্ঠে বলল, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। দ্রুত পায়ে এক ঘরে এসে চিনি খোঁজায় লেগে পড়ল মিনিষা। মোমের সাহায্যে অনেক খুঁজে পেল চিনি। তাড়াহুড়ো করে চিনির বয়াম নিয়ে দরজার সামনে আসে, কিন্তু দরজায় দাঁড়ানো লোকটি নেই। আশ্চর্য হয়ে মিনিষা আশেপাশে খোঁজে, কিন্তু অদৃশ্য লোকটা। একটু ভীত হয়ে যায় মিনিষা। জলদি করে দরজা লাগিয়ে নিজের কক্ষে চলে আসে। বিছানায় বসে শুরু থেকে সবটা ভাবতে থাকে সে। কেমন ভুতিয়া কারবার। আর মাথা না ঘামিয়ে আবারও বিছানায় আধশোয়া হয়ে ফোন টিপতে থাকে মিনিষা। বাহিরে প্রকৃতির তাণ্ডব শুরু হয়েছে। ঝড় এতই তীব্র যেন সব
উড়িয়ে নিয়ে যাবে। বিকেলের দিকে সে তাবাস্সুমের সাথে কথা বলেছিল তাবাস্সুম আজ তার শ্বশুরবাড়ি যাবে, কিসের নাকি অনুষ্ঠান। যখন শুনেছিল মিনিষা একা তখন মিনিষাকেও বলেছিল তার সাথে যেতে, কিন্তু মিনিষা সাফ মানা করে দেয়। ফ্রেন্ডের বাড়ি বেড়াতে যাওয়া ঠিক, তবে ফ্রেন্ডের শ্বশুরবাড়ি না, এটা মিনিষার পছন্দ না। হঠাৎই বাতাসের দাপটের কারণে কিনারে ছোট টেবিলের ওপরে রাখা মোমটা মিনিষার জামার উপর পড়ে যায়। সাথে সাথে মিনিষার পরিহিত সুতির জামায় আগুন লেগে যায়। মিনিষা দ্রুত ওয়াশরুমে গিয়ে জামায় পানি ছিটিয়ে নেয়, নিভে যায় আগুন। তারপর আবারও মোম জ্বালিয়ে জানালা লাগিয়ে দেয়। পরিহিত জামা নিচের দিকে পড়ে গিয়েছে। মিনিষা কাবার্ড খুলে একটি জামা বের করে। ওয়াশরুমে না গিয়ে নিজ কক্ষে জামা পরিবর্তন করার পরিকল্পনা করে। যখন নিজের পরিহিত জামা খুলবে তখনই কেউ পেছন থেকে বলে, আমার সামনে জামা পরিবর্তন করবেন, ভালো কথা, কিন্তু পরে বলতে পারবেন না যে আমি সব দেখে নিয়েছি। মিনিষা কণ্ঠস্বর অনুসরণ করে পেছনে ফিরে তাকায়। তার বিছানায় নিশ্চিত ভঙ্গিতে শুয়ে আছে শাহের, মাথার উপর তার এক হাত, দৃষ্টি স্থির মিনিষার পানে। মিনিষা ভোরকে গিয়ে শাহেরকে বলে, আপনি আপনি আমার বাসায় আমার কক্ষে কিভাবে এলেন? এই যে পা পা দিয়েই তো এলাম। হেয়ালি করবেন না। আপনি কিভাবে আসলেন আমার কক্ষে? ওই যে চিনি নিতে এসেছিলাম। ওইটা আপনি ছিলেন? আমি ছাড়া আর কে হবে? আপনি জানলেন কিভাবে যে আমি এই বাসায় থাকি? নিশ্চয়ই ওই তাঁবুর বাচ্চা বলেছে। শাহের শোয়া থেকে উঠে বসে বিরক্ত হয়ে মিনিষাকে বলে, উফ, এত প্রশ্ন কিভাবে করেন আপনি? কোথায় এত বছর পর আপনার একমাত্র স্বামী আপনার বাসায় এসেছে, তার খাতির যত্ন করবেন, কি আপনি রাগ দেখাচ্ছেন? ইটস ভেরি ব্যাড। এখনই নামুন আমার বিছানা থেকে। আমি তো দূরে থাক, আমার পাও এখন বিছানায় থেকে নিচে নামবে না। ইউ নো মেহুনেশা, আমি এখন ভীষণ ক্লান্ত। আপনার বাসায় আসার জন্য পরিকল্পনা করতে করতে আমার মাথাটা ভীষণ ব্যথা হয়ে গিয়েছে। এখন দাঁড়িয়ে না থেকে আসুন, একটু স্বামীর সেবা করুন। মিনিষা কোমরে দু হাত দিয়ে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে শাহেরের দিকে তাকিয়ে থাকে। সে পারছে না শাহেরকে জানালা দিয়ে ফিক্কা দিয়ে নিচে ফেলে দিতে। কটমট করে শাহেরকে বলে, দেখুন ভালোই ভালোই বলছি, চলে যান এখান থেকে, কেউ দেখলে খারাপ ভাববে। আপনি ভীষণ পাষাণ হয়ে গিয়েছেন মেহুনেশা। এই ঝড়ের মধ্যে আমি এত কষ্ট করে আসলাম আর আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আমি বলেছিলাম আপনাকে আসতে। মুখে বলেননি, কিন্তু মনে মনে ঠিকই বলেছেন। তাছাড়া ও আমার মতে এইরকম রোমাঞ্চকর আবহাওয়ায় স্বামী স্ত্রীর দূরে থাকা মহাপাপ। এইরকম অদ্ভুত কথাবার্তা আপনার মস্তিষ্ক থেকে আসে কিভাবে? আচ্ছা, আর কথা না বাড়িয়ে আপনি আগে জামাটা পরিবর্তন করুন। মিনিষা হাতের জামাটা একবার দেখে পুনরায় শাহেরের দিকে তাকায়, তারপর পেছনে ফিরে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। শাহের ঠোঁট কামড়ে হেসে মিনিষাকে উদ্দেশ্য করে বলে, কোথায় যাচ্ছেন? এখানেই না জামা পরিবর্তন করছিলেন? এখানেই করুন, আমি চোখ বুজে রাখবো। একদম আপনার জামা পরা শেষ হবে তখনই চোখ বুজে ফেলবো। বিশ্বাস করুন বিবিজান। মিনিষা অগ্নি দৃষ্টিতে পেছনে ফিরে শাহেরের দিকে তাকায়। মোমের আলোতে ঝিলিক দিয়ে ওঠে শাহেরের হাসি মিশ্রিত চকচকে মুখখানা। মিনিষা আর এক মুহূর্ত দাঁড়ালো না। মাথার নিচে দুহাত দিয়ে ওপরের দিকে তাকিয়ে শুয়ে আছে শাহের। বিকেলে তাবাস্সুমি তাকে বলেছিল মিনিষার কথা, এবং তাবাস্সুমি শাহেরকে মিনিষার বাড়ির অ্যাড্রেস দিয়েছে। শাহেরও তাবাস্সুমের কথা শুনে হাতে চাঁদ পাওয়ার মতো দৌড়ে চলে এলো এখানে। সে আগে থেকে জানতো তার ধানি লঙ্কা বউ এইরকমই করবে, তাই নিজেকে প্রস্তুত করেই এসেছে। ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে মিনিষা। শাহের পাশ ফিরে শুয়ে মিনিষার দিকে তাকিয়ে থাকে। কালো রঙের কামিজ, তার উপর মোমের হলুদ রশ্মি মিনিষার মুখে ছড়িয়ে পড়ছে। অপরূপ লাগছে মিনিষাকে শাহের চোখে। পারছে না সে নিজের দৃষ্টি সরাতে। মুখ দিকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, মাশাল্লাহ। মিনিষা শুনল না শাহেরের কথা। চুলগুলো হাত খোপা করে শাহেরকে কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে শাহের বলে ওঠে, কালো পরে কি আমাকে সিডিউস করতে চাচ্ছেন? তবে মনে রাখুন, আমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলি, দোষটা কিন্তু সম্পূর্ণ আপনার হবে। তখন অন্য মেয়েদের মতো ন্যাকা কান্না করে বলতে পারবেন না আমি আপনার ইজ্জত লুটে নিয়েছি। অন্য মেয়েদের সাথে আমার তুলনা দেন কোন সাহসে? আমি মিনেশা মেহু, আর মিনেশা মেহু একটাই আছে, একটাই থাকবে।
কথা বলে দম নেয় মিনিষা, তারপর শাহেরের আরেকটু কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আপনি এরকম ছিলেন না। 6 বছরে বেশ উন্নতি হয়েছে আপনার চরিত্রের। সত্যি বলুন তো, এই কয় বছরে কয়টা মেয়ের সংস্পর্শে এসেছেন? শাহের শোয়া থেকে উঠে বসে, মিনিষার চোখে চোখ রেখে রসিকতার স্বরে বলে, অগণিত। মানে? সত্যি বলবো নাকি মিথ্যে? আপনি বলুন, আমি বুঝে নিব সত্যি নাকি মিথ্যে। চোখ দিয়ে তো অনেক মেয়ে স্পর্শ করেছে, তবে সরাসরি স্পর্শ করার সাহস কারো হয়নি। সত্যি বলতে কি জানেন, মেয়েরা আমার স্পর্শ পেতে চায়, তবে আমার ইন্টারেস্ট হয়নি অন্য মেয়ের প্রতি। এবার আপনি আসতে পারেন। হ্যাঁ, এতটাও পাষাণ হয়েন না। একটু বাহিরে তাকিয়ে দেখেন, বৃষ্টির কি তেজ, একদম আপনার মতো। মিনিষা কিছু বলল না, ফোন হাতে নিয়ে নিচে জমিনে বসে বলল। শাহের মাথা উঠিয়ে মিনিষার কাজ দেখছে, বরাবরের মতো দীর্ঘশ্বাস ছেড়ে বিছানা থেকে নেমে নিচে দাঁড়ায়। মিনিষা আর একবারও শাহেরের দিকে তাকালো না। শাহেরের কিঞ্চিত রাগ হলো, মিনিষা তাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। এত ইগো কেন মেয়েটার? তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও মিনিষার পাশে বসে পড়ে। এখনো কোনো হেলদোল হলো না মিনিষার মধ্যে। আসন করে বসেছিল মিনিষা। শাহের এবার মিনিষার পায়ের উপর মাথা দিয়ে জমিনে শুয়ে পড়ে। মিনিষা পাংশুটে হয়ে ফোন থেকে চোখ সরিয়ে শাহেরের দিকে তাকায়। শাহের মিনিষাকে দেখে শয়তানি হাসি দেয়। মিনিষা রেগে দ্রুত শাহেরের মাথা উঠিয়ে দেয় নিজের পা থেকে, তারপর রেগে বলে, ঝড়ের জন্য আপনাকে ধাক্কা দিয়ে বের করছি না এখনো, কিন্তু কোনো রকম ভাব লাগানোর প্রয়াস করলে ভালো হবে না বলে দিলাম। শাহের নিজের দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে মিনিষাকে। মিনিষা ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি শুরু করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি দিতে থাকে শাহেরকে। চোখ বন্ধ করে গালিগুলো হজম করছে শাহের। মিনিষার মুখে এরকম জঘন্য গালিগালাজ শুনে চমকে যায় শাহের। তারপর বোঝে তার স্ত্রী আর এক বিন্দু পরিমাণও আগের মতো নেই। কুস্তি করবেন আমার সাথে? বিষাক্ত সাপের মতো এইরকম মুচড়ামুচড়ি কেন করছেন? শালা কুত্তা, ছাড় আমাকে, মাথা ফাটিয়ে দিব একদম। আস্তাগফিরুল্লাহ, জামাইকে কেউ শালা বলে? আর শেষমেশে মাথায় ফাটিয়ে দিবেন? আল্লাহ, আমাকে তোমার কাছে উঠিয়ে নাও। শাহের ছেড়ে দেয় মিনিষাকে। দ্রুত উঠে দাঁড়ায় মিনিষা, নিজের জামা ঠিক করতে করতে চেঁচিয়ে শাহেরকে বলে, আপনার ছোঁয়া আমার সহ্য হয় না। কেন বারে বারে আপনি আমাকে ছুঁয়ে দিচ্ছেন? সহজ ভাষা কি বুঝেন না? আপনাকে আমি ঘৃণা করি। আপনার চেহারা আমার ঘৃণা বাড়িয়ে দেয়। ছোবেন না আর আমাকে। শাহেরও উঠে দাঁড়ায়। সে পারছে না মিনিষার এত ঘৃণা সহ্য করতে, তাই কঠোর কণ্ঠে জিজ্ঞেস করে, আমার জায়গায় অন্য কেউ হলে তার ছোঁয়া সহ্য হতো? হ্যাঁ হতো। আপনি ব্যতীত যার মন চায় সেই আমাকে ছুঁতে পারে, শুধু আপনি পারেন না। আপনাকে আমি ঘৃণা করি, বুঝলেন? রাগের মাথায় মিনিষার যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। এদিকে শাহের তো বেজায় রেগে যায় মিনিষার কথা শুনে। মিনিষার দিকে এগিয়ে যায়, মিনিষার এক হাত শক্ত করে ধরে মিনিষার পিঠের সাথে মুচড়ে ধরে। শাহের প্রচণ্ড রেগে গিয়েছে, এতই শক্ত করে মিনিষার হাত ধরেছে যে মিনিষা ভেতর ভেতর ব্যথায় কুকড়িয়ে উঠছে, কিন্তু মুখে প্রকাশ করে না। শাহের নিজের মুখ মিনিষার মুখের সামনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বকুন, মারুন অথবা ঝগড়া করুন, কিছু বলবো না, চুপচাপ সহ্য করব। কিন্তু কিছুক্ষণ আগে যেটা বললেন সেটা ভুলেও আর মুখে আনবেন না মিনেশা। এই শরীর, এই মন, এক কথায় আপনার সব কিছুতে শুধু আমার অধিকার। আমি আপনার সাহের, আপনার সেই আগের সাহিরই আমি। প্লিজ আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিয়েন না। ভয়ঙ্কর হয়ে যাব, সামলাতে পারবেন না তখন আমাকে। মিনিষা মুখ ফুটে কিছু বলল না, ব্যথায় কিছু বলতে পারছে না সে। ব্যথায় চোখ দিয়ে পানি বের হবে, কিন্তু সে শায়েরকে নিজের চোখের পানি দেখাতে চায় না, তাই চোখ বন্ধ করে রেখেছে। শায়ের হাত ছেড়ে দেয় মিনিষার। এতক্ষণ মোম ও ঝড়ের কারণে নিভে গিয়েছে। হাত ছাড়া পাওয়ার সাথে সাথেই ধপাস করে নিচে বসে পড়ে মিনিষা। হাত সোজা করতে পারছে না সে। শাহের আসলেই একটু বেশি শক্তিবান। বিজলি চমকানোর আলোতে শাহের মিনিষাকে নিচে বসতে থাকে
দেখে। প্যান্টের পকেট থেকে নিজের ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে নেয়। তারপর সেও নিচে বসে পড়ে। মিনিষার হাত ধরতে যাবে, কিন্তু মিনিষা কঠিন চাহনি নিক্ষেপ করে হাত সরিয়ে ফেলে। শাহের ফোনটা উল্টো করে কিনারে রাখে। সাদা আলোয় ভরে ওঠে কক্ষ। শাহের এবার একটু ধরাধরি করে মিনিষার হাত নিজের হাতে নেয়। প্রথমে আস্তে আস্তে টান দেয়। মিনিষা ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। শাহের এবার একটু জোরে টান দেয় মিনিষার হাত। মিনিষা না চাওয়া সত্ত্বেও মৃদু চিৎকার করে ওঠে। শাহের হাত ছেড়ে দেয়। মিনিষা লক্ষ্য করে দেখে ঠিক হয়ে গিয়েছে তার হাত। শাহের উপহাস স্বরে বলে,